মায়ের মৃত্যু সংবাদ পেয়ে সুদূর আমেরিকা থেকে প্রায় ৮ বছর পরে অভিক আজ কলকাতায় নিজের বাড়িতে আসছে। অবশ্য অভিকের স্ত্রী পুত্র ওর সঙ্গে আসবে না। হ্যাঁ, আমার শিলা গত পরশুদিন মারা গেছে। আমরা দুজনেই অর্থাৎ স্বামী স্ত্রী মিলে কলকাতার বাড়িতেই থাকতাম। আমাদের পুত্র অভিক গত ১৬ বছর ধরে আমেরিকাবাসী, প্রতিষ্ঠিত এবং আমেরিকার নাগরিক। প্রথম প্রথম ফোনে মাঝে মাঝে কথা বলতো অভি। ২-৩ বছর অন্তর কলকাতায় আসতো, দেখাও করতো। কিন্তু ২৭ বছর আগে হঠাৎ আমাদের উপরে এমন কিছু শর্ত চাপালো যেগুলো মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমার অবসর গ্রহণের পরেই হঠাৎ অভি আর ওর স্ত্রী রঞ্জনা মনে হলো আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি, সুতরাং সংসারের লাগামটা এখন ওদের হাতে। হ্যাঁ, সেই সুদূর আমেরিকা থেকেই আমাদের উপর খবরদারি করা শুরু করলো। প্রথম প্রথম আমি আর শিলা কিছুটা মেনে নিলেও চেষ্টা করেছিলাম, কিন্তু আপোষ করা যাকে বলে, কিন্তু আমরা সেটা পরে দেখলাম আমাদের এটা করা ঠিক হয়নি। এমনকি ওর শ্বশুরবাড়ির লোকেরাও আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথাও জানালো। অথচ অভিক বিয়ের পরই ওর স্ত্রী রঞ্জনা চেষ্টা করতে শুরু করেছিল কিভাবে অভিককে নিয়ে আলাদা থাকার ব্যবস্থা করতে পারে, আর তাই করেও ছিল। রঞ্জনার মা এই ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন। তিনিই উদ্যোগী হয়ে রঞ্জনা এবং অভিকের বাড়ি ছেড়ে অন্যত্র থাকার ব্যবস্থা করেন। এ ব্যাপারে যোগাযোগও আমাদের সঙ্গে আর রাখেননি। তাই ৭ বছর আগে অভি যখন জানালো যে ওর ইচ্ছে যে আমরা যেন উদ্যোগী হয়ে ও শ্বশুরবাড়ির সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তুলি, তখন বুঝলাম সামাজিক কূটনীতি কতটা লজ্জাহীন হতে পারে। ছেলের সঙ্গে আমার মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে আমেরিকা থেকে প্রায় ৮ বছর পরে আজ কলকাতায় ফিরল অভিক। অবশ্য অভিক স্ত্রী পুত্রর সঙ্গে আসবে না। হ্যাঁ, আমার স্ত্রী শিলা গত পরশুদিন সকালে মারা গেছে। আমরা দুজনেই অর্থাৎ স্বামী স্ত্রী মিলে কলকাতার বাড়িতেই থাকতাম। আমেরিকাবাসী, প্রতিষ্ঠিত আমেরিকার নাগরিক অভিক প্রথম প্রথম ফোনে মাঝে মাঝে আমাদের সঙ্গে কথা বলতো। ২-৩ বছর অন্তর কলকাতাতেও আসতো। কিন্তু আমাদের উপর এমন কিছু শর্ত চাপিয়েছিল যেগুলো মেনে নেওয়া সম্ভব ছিল না। আমার অবসর গ্রহণের পরেই হঠাৎ অভি আর ওর স্ত্রী রঞ্জনার মনে হলো আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি, সুতরাং সংসারের লাগামটা এখন ওদের হাতে। হ্যাঁ, সেই সুদূর আমেরিকা থেকেই আমাদের উপরে সে খবরদারি শুরু করেছিল। আমরা প্রথম প্রথম কিছুটা মেনেও নিয়েছিলাম, আপোষ করা যাকে বলে, কিন্তু সেই খবরদারির দিন দিন বাড়তে লাগলো। আমরা কোনো আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখবো, কাদের সঙ্গে রাখবো না সেটা ওরা ঠিক করে দিতে শুরু করলো। এমনকি ওর শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গেও একটা সুসম্পর্ক বজায় রাখার কথাও জানালো। অথচ অভিষেকের বিয়ের পরই ওর স্ত্রী রঞ্জনা শুরু করেছিল কিভাবে অভিককে নিয়ে আলাদা থাকার ব্যবস্থা সে করতে পারে। তিনিই উদ্যোগী নিয়ে, ওর মা সবচেয়ে উৎসাহী ছিল এই ব্যাপারে, তিনিই উদ্যোগী হয়ে রঞ্জনা এবং অভিকের আলাদা বাড়িতে থাকার ব্যবস্থা করেন। এই ব্যাপারে অবশ্য আমাদের সঙ্গে কথা বলার বা আলোচনা করার কোনো প্রয়োজন মনে করেননি বা যোগাযোগও রাখেননি। তাই ৭ বছর আগে অভি যখন জানালো যে ওর ইচ্ছে যে আমরা যেন উদ্যোগী হয়ে ওর শ্বশুরবাড়ির সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তুলি, তখন বুঝলাম সামাজিক কূটনীতি কতটা লজ্জাহীন হতে পারে। ছেলের সঙ্গে আমাদের একটা ক্ষীণ যোগাযোগ থাকলেও অভির স্ত্রী কোনো এক অজানা কারণে আমাদের থেকে দূরত্ব বজায় রাখত। তারপর এক সময় মানসিক দূরত্বটা অনেক বেড়ে গেল। শর্তটা ছিল আমাদের দিক থেকে অভির স্ত্রী ও শাশুড়ির প্রতি সম্মান যেন আমরা বজায় রাখি, কারণ প্রত্যেক মানুষই তো সম্মান মাত্র যোগ্য। বুঝেছিলাম ওদের শর্ত না মানলে ওরা যোগাযোগ আরও কমিয়ে দেবে, কিন্তু আমরা সেটা মেনে নিইনি। তাতে ৭ বছর আগে তিক্ততা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো যে অভি আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিল, ফোন নাম্বারটাও ব্লক করলো। বুঝলাম আমাদের পুত্র হারিয়ে গেছে। সে এখন আর আমাদের পুত্র নয়, শুধুমাত্র কারো স্বামী, কারো বা জামাই। প্রায় ৫ বছর আগে শিলার প্যানক্রিয়াস ক্যান্সার ধরা পড়ল, সুতরাং ছোটাছুটি, চিকিৎসা, হাসপাতাল সব করতে শুরু করলাম। শিলার এক বান্ধবী মিলি আমাদের বাড়ির কাছেই থাকতো। মিলি তার স্বামীকে কয়েক বছর আগেই হারিয়েছে। তাদের একমাত্র পুত্রও বিদেশবাসী এবং মিলির সঙ্গেও একই রকমভাবে ছেলের যোগাযোগ অত্যন্ত ক্ষীণ।
মিলি এসে সেই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়ালো। আমি যখন শিলাকে নিয়ে হাসপাতাল যেতাম, মিলিও সঙ্গে যেত। অপশনের সময় শিলা যখন হাসপাতালে আমার জন্য রান্না বান্না করে নিয়ে আসতো, বিকালের দিকে বাড়িঘর একটু গুছিয়ে দিত। শিলাকে মিলির কথা বললে বলতো, মিলি শুধু আমার বন্ধু নয়, ও একজন সত্যিকারের ভালো মানুষ। বুঝতাম দুজনে দুজনকে বেশ ভালো বোঝে। আর সেই বন্ধুত্বের কারণেই মিলি আজ শিলার বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছে। শিলার ক্যান্সার ধরা পড়ার পরে কয়েকদিনের মধ্যেই অপারেশন হয়েছিল। ছেলে তো আমাকে ব্লক করে রেখেছে, তবু মনে হলো ওকে অন্তত ব্যাপারটা জানানো উচিত, নতুবা পরে হয়তো আমাকেই দোষারোপ করবে। অর্থাৎ মেল করে ওর মায়ের ক্যান্সার হওয়া, অপারেশন হওয়া, এগুলো আমি সব জানালাম। উত্তর মেলে এলো, সরি টু নোট the news, wish her speedy recovery, she is in my prayer। 2-4 দিনের পরে অভি এর এই মেল আমাদের কাছে এলো এবং এর মাধ্যমেই জানতে চাইলো চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন আছে কি না। নম্রভাবে আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম। তাতে অবশ্য আমার ছেলের আত্মসম্মানে ভীষণ আঘাত লাগলো। তারপরে আর কোনোদিনই জানতে চাইল না মা কেমন আছে। গত 5 বছর ধরে চিকিৎসা চলছিল। শিলা তখনও একটু ভালো থেকেছে, কখনো শরীর খারাপ, কেমোথেরাপি, রেডিওথেরাপি যখন চলতো তখন ভীষণ দুর্বল হয়ে যেত, বিছানা ছেড়ে ওঠার ক্ষমতাও থাকতো না। তখন মিলি এসে আমাকে সাহায্য করত। যদিও আমি, শিলা বা মিলি তিনজনে মিলে তখন 65 থেকে 70 বছর বয়সের কোটায়, তবুও এটা ঠিক মিলি পাশে না দাঁড়ালে হয়তো আমি একা সব সামলে উঠতে পারতাম না। আর অবশেষে গত পরশুদিন তো শিলার জীবনের খেলার শেষ বাঁশিটা বেজে গেল। জীবদ্দশায় সম্মান পাক বা না পাক, কারো মৃত্যু হলে আমাদের সমাজে সহানুভূতির বন্যা বয়ে যায়। তখন সবার মনে হয় মানুষটা বড় ভালো ছিল। তখন শ্রাদ্ধ, নিয়মভঙ্গ নামের উৎসব পালিত হয়। অবশ্য আমি আর আমার স্ত্রী দুজনেই মরণোত্তর চক্ষুদান এবং দেহদানের অঙ্গীকার করেছিলাম। তাই মৃত্যুর পর চোখের কর্নিয়া দুটি এবং অবশেষে ওর দেহটি একটি মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে দিয়ে এসেছিলাম। অভিক এসে পৌঁছলো। এসে প্রথমেই জানতে চাইল চিকিৎসা ঠিকমতো হয়েছিল কি না, অথবা চিকিৎসায় কোনো গাফিলতি হয়েছিল কি না। জিজ্ঞেস করলো পারলৌকিক ক্রিয়াকর্ম কিভাবে হবে। আমি বলেছিলাম, তোর মা যখন ইহলোকে বর্তমান ছিল তখন আমার যেটুকু সাধ্য আমি পালন করেছি। পারলৌকিক ক্রিয়াকর্মের নাটক করার প্রয়োজন আছে বলে তো আমি মনে করি না, কারণ পরলোকের অস্তিত্বই আমি স্বীকার করি না, তোর মাও স্বীকার করতো না। তখন অভিক বলল, আমি শ্রাদ্ধ করব। বললাম, সেটা তোমার অভিরুচি, কিন্তু সেখানে আমার কোনো যোগদান থাকবে না। তাহলে আমি ইউএসএ ফিরে গিয়েই না হয় করবো। হ্যাঁ, সেটাই বরঞ্চ ভালো হবে, তুমি তাই করো। তবে আমার দিক থেকে নিয়মভঙ্গ নয়, তোর মায়ের জন্যে একটা স্মরণ সভার আয়োজন আমি করব। তবে সেটা লোক দেখানো নয়, যেসব আত্মীয় বা বন্ধুবান্ধব সত্যিই আমাদের পাশে ছিল, মানসিকভাবে সমর্থন দিয়েছিল, শুধু তাদেরকেই আমি ডাকবো। তখন আমার ছেলে বলল, তুই বড্ড একগুঁয়ে, এখনো সেই একগুঁয়েই রয়ে গেলে। বললাম, আত্মসম্মান বোধকে একগুঁয়েমি বলে না। রাত্রে খাবার সময় মিলি আমাদের খাবার বেড়ে দিল, তারপর পাশে দাঁড়িয়ে রইল। অভি খেতে খেতে আমাকে বলল, তুমি কিন্তু একেবারে একা হয়ে গেলে। তাকালাম অভির দিকে, শিলার মুখটা ভেসে এলো চোখের সামনে। শেষ শয্যায় শুয়ে শিলা যে কথাগুলি বলেছিল সেগুলিই আবার ফিরে এলো স্মৃতিতে। শিলা বলেছিল, জানো, আমি আর হয়তো বেশি দিন থাকবো না। আমি নিজেই বুঝতে পারছি। একটা কথা বলি, আমার বন্ধু মিলি বড্ড ভালো, আবার সেই সঙ্গে ও বড্ড একা আর অসহায়ও বটে। তুমি যখন একা হয়ে যাবে তখন মিলিকে তুমি তোমার পাশে রেখো। তোমরা দুজনে মিলে দুজনের একাকিত্বকে সামলাতে পারবে। এই জীবনের শেষ সীমায় এসে একা একা বেঁচে থাকা বড় কঠিন। তাই তুমি আর মিলি পরস্পরের অবলম্বন হয়ে বেঁচে থেকো। সমাজ, আত্মীয় বা পাড়াপড়শিরা কে কি বলল তা নিয়ে কিন্তু কখনো মাথা ঘামিও না। আমি এই কথাটা যদি তোমাদের দুজনের মেনে নাও, তাহলে পরম শান্তিতে কিন্তু আমি মরতে পারবো।
আমি বলেছিলাম, এসব কথা এখন থাক শিলা। শিলার রোগাক্রান্ত মলিন মুখের একটু হাসি ফুটেছিল, বলেছিল, ভয় নেই, আমি ভূত হয়ে তোমাদের ভয় দেখাতে আসবো না। আমিও হেসে ফেলেছিলাম। ভূতের স্ত্রীলিঙ্গে হয় পেতনি, আত্মার অস্তিত্বে অবিশ্বাসী আমার পত্নী যে পেতনি হবে না সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম। হ্যাঁ অভি, কি বলছিলি যেন, আমি একা হয়ে যাব? না রে না, আমি একা হব না। আমি আর তোর মিলিমাসি এবার থেকে আমরা একসঙ্গে থাকব। এটা আমাদের দুজনেই ঠিক করে নিয়েছি। আমরা পরস্পরের একাকিত্ব ঘোচাতে পরস্পরের অবলম্বন হয়ে বাঁচব। সুখে দুঃখে একে অপরকে সাহায্য করব, রোগ অসুখ হলেও পরস্পরের দেখাশোনা করব। কি বলছো বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বিমৃতি ধরেছে? সমাজ মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, এরা সব কি বলবে? আমার শ্বশুরবাড়িতে আমি কি করে মুখ দেখাবো? তখন আমি বলেছিলাম, সমাজ বলতে যেটা বুঝি তার স্বরূপ আমার দেখা হয়ে গেছে। বিশেষ করে আমার নিজের আত্মজোর আত্মীয় সম্পর্কেও আমি গভীরভাবে বুঝেছি। তাই এই সামাজিক সমালোচনাকে আমি অবজ্ঞা করতে শিখে গেছি। তোরা তোদের মতো থাক, আর আমার ব্যাপারে তোরা নাক গলাতে আসিস না। কারণ আমি আমার জীবনটাকে আমি কিভাবে কাটাবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। এবার তাহলে খাওয়া হয়ে গেছে, যা গিয়ে ঘুমিয়ে পড়। তুই তো আবার কাল সকালে চলে যাবি। ঠিক আছে, এই কথা রইল। এইটুকুই আমার ছেলের সঙ্গে কথা হয়েছিল। তার পরের দিনই সে চলে গেছিল আমেরিকায়। এরপরেই আমি আমার অবলম্বন অর্থাৎ আমার বান্ধবী বলবো, আমার স্ত্রীর বান্ধবী, বর্তমানে সে আমার নিজের বান্ধবী, তাকে নিয়ে তাকে অবলম্বন করে আমি আমার বাকি দিনগুলো কাটিয়ে ফেলতে চাই। এটাই আমার একান্ত কামনা।